আমরা যখন প্রথম যখন ৮ সালে আসলাম তখন আমরা কিছু কিছু সমস্যা আমরা ভোগ করতেছিলাম। যেমন আমরা একটু ভুলতাতে গিয়ে দেখি সে ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা ঈদের সময় যে কি কাহিনী হয়। রোজার সময় মানুষ বাসায় গিয়ে ইফতারি করতে পারে না। এখানে ইফতার বাসায় ওই ভুলতার মোড়েই ওই তাদের বাসস্থানে ওখানে ইফতারি করতে হয়। এবং প্রাকৃতিক ডাক সাড়া বললে যে কী কঠিন হয়, তখন আমাকে মানুষ বকাবকি করতো, এখানকার এমপি আছে কি করে না করে। আমি এগুলি দেখে আমি খুবই খারাপ লাগতেছিল যে কি করা যায় এটাকে। এখানে অত ফ্লাইওভার হচ্ছে, আমাদের এখানে কোনো ফ্লাইওভার হচ্ছে, ফ্লাইওভারটা হয়ে গেলেই আমরা এখানে একটা মানুষের এই যে যন্ত্রণার মুক্ত করতে পারি। তারপরে আমরা দেখলাম আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি আছে রোডসের, হচ্ছে আমাদের ফরিদউদ্দিন সাহেব ছিলেন। উনি আমাদের এলাকার ইউনো ছিলেন। যেহেতু আমাদের এলাকার ইউনো ছিলেন, ইউনো থাকাতে আমি নীলা ওনার কাছে গেলাম, গিয়ে বললাম, ভাই আমাদের এই আপনি তো ছিলেন ওখানে, আপনি তো বলতে ফ্লাইওভারের যে ট্রাফিক জ্যামটা দেখেছেন। হ্যাঁ ভাই, আমিও অনেক জ্যামে পড়েছি, এটা নিরাময় হওয়া উচিত, আমি এটা চেষ্টা করব। তবে এটা করতে গেলে একটা প্রসেস লাগবে, এই প্রসেসটা আপনাকে করতে হবে। কি প্রসেস করতে হবে? আপনি পার্লামেন্টের মধ্যে একটা প্রশ্ন করবেন, সেই প্রশ্ন করলে পরে প্রশ্নের একটা অ্যান্সার যদি পজিটিভ আসে তাহলে আমাদের কাজ করতে খুব সুবিধা হবে। তাহলে সঙ্গে সঙ্গে আমি প্রশ্ন রাখলাম পার্লামেন্টে আমাদের সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের কাছে। ওনাকে বললাম যে আমরা যে এই ট্রাফিক জ্যামে ভুগতেছি, ঢাকা শহরের পাশেই একটা ভুলতা ফ্লাইওভার, সেই ভুলতা ফ্লাইওভার ট্রাফিক জ্যামে আমরা যে ভুগতেছি, আপনি এটা নিরাময় করবেন কবে? তো উনি উত্তর দিলেন, হ্যাঁ আমি এটা জানি, এটা আমিও অনেক দিন ভুগেছি এটা, তবে আমি কথা দিলাম আমি ৬ মাসের মধ্যে এখানে একটা ফ্লাইওভার করার ব্যবস্থা করব। এই রিপোর্টটা নিয়ে আবার আমি সেই ফরিদ সাহেবের কাছে গেলাম। ফরিদ সাহেব বললে কাজ হয়েছে। তিনি এই রিপোর্টটা নিয়ে তার সঙ্গে সঙ্গে তিনি মিটিং ডাকলেন। তার পরের সপ্তাহে আমরা গেলাম, চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে মিটিং ডাকলেন। মিটিং ডেকে তখন বললেন যে এটার প্রসেস কাজ আরম্ভ করো। তারপর ওনারা এটা প্রসেস কাজ আরম্ভ করে ৩ মাসের মাথায় আমাকে বললেন আপনার প্রসেস কাজটা কমপ্লিট হয়েছে। তারপর ওনারা দেখলেন ২৫০ কোটি টাকা ব্যয়, ২৪৫ কোটি টাকা ব্যয় ছিল ধরে একটা ফ্লাইওভার। একটা হচ্ছে মদনপুর টু গাজীপুর, আর একটা হচ্ছে কাঁচপুর টু সিলেট, যে দুমুখী যে ফ্লাইওভারটি, দুদিকে ফ্লাইওভার, আর নিচের তালা যেমনি আছে সেভাবেই এইভাবে রেখে উনি ফ্লাইওভার ডিজাইন করলেন। সেই ডিজাইন করার পরে তারপরে এখানে গিয়ে পাস করার পরে তারপরে কাজ আরম্ভ হয়ে গেল। কাজ আরম্ভ হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে এই ব্রিজটি কমপ্লিট হলো। এরপর একদিন ওবায়দুল কাদের সাহেব এই ব্রিজটি উদ্বোধন করলেন। আমাদের এত ভালো লাগলো যে এই ফ্লাইওভারটা হওয়ার পরে দোতলা ৩তলা ফ্লাইওভার হয়েছে। ফ্লাইওভার হয়ে যাওয়ার পরে আমরা খুব আনন্দ পেলাম। এখন আর সেই ভুলতা এলাকায় কেউ যদি যায় বলতে পারবে না যে এটা কোন জায়গায় আসছে। আগের ভুলতা আর এখনকার ভুলতা অনেক তফাৎ। এরপরে আমরা হাত দিলাম আমরা শীতলক্ষ্যা সেতুতে। ওখানেও আধা ঘন্টা ১ ঘন্টা ট্রাফিক জ্যামে পড়তে হয়, তাদেরকে ফেরিতে উঠতে হয়। তারপর আমরা এটা অনেক বড় ফ্লাইওভার কীভাবে করি। তারপর জানতে পারলাম যে এই আমাদের এলজিডি থেকে লার্জ ব্রিজ প্রজেক্ট নামে একটা প্রজেক্ট হয়েছে। সেই প্রজেক্টে ৬টি ব্রিজ দেওয়া হবে। ৬টি ব্রিজ হওয়ার ফলে আমি সঙ্গে সঙ্গে এলজিডি চিফ ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, ভাই আপনার যে ৬টি ব্রিজ দেওয়া হচ্ছে, আমার শীতলক্ষ্যা ব্রিজটা লাগবে, এটা কীভাবে করা যায়। অনেক বিনিয়োগ করে তার সঙ্গে আলাপ করে উনি বললেন ঠিক আছে আপনি অ্যাপ্লিকেশন দেন। অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আমরা সেখানে যেটা রোডস অ্যান্ড হাইওয়ে থেকে সাধারণত বড় বড় ব্রিজগুলি করে, আমরা কিন্তু এটা এলজিডি থেকে করছি, যেটা আগে কোনো দিন করতো না। এই প্রথমেই এলজিডি ব্রিজ এই লার্জ ব্রিজগুলি করা আরম্ভ করলো। তারপর আমরা সেখানে গিয়ে লার্জ ব্রিজ প্রজেক্টে আমরা অ্যাপ্লিকেশন দিলাম। তারপর সঙ্গে সঙ্গে ডিজাইন হওয়া আরম্ভ করলো। আরম্ভ হওয়ার পরে
আবার বাস সাধলেও আমাদের নদী কর্তৃপক্ষ বিআইডব্লিউটি ওরা বাস সাধলেও ওরা বলছে না আরও উঁচু করতে হবে। এই উঁচু করার জন্যে আবার একটু সময় লেগে গেল। তারপর ওনাদের কাছে গিয়ে ওনাদের থেকে ক্লিয়ারেন্স নিয়ে ওই উচ্চতার ক্লিয়ারেন্স দেওয়ার পরে আমরা এই লার্জ ব্রিজ প্রজেক্টটা প্রায় তখনকার 90 কোটি টাকা, আজ থেকে প্রায় 8-10 বছর আগের ব্যাপার। এখানে লার্জ ব্রিজ প্রজেক্টটা হলো। তারপর আস্তে আস্তে কাজ আরম্ভ হলো, কিন্তু কাজটা অনেক স্লো আরম্ভ হলো। কারণ কিছু কিছু জায়গায় আমাদের ওই পারের জায়গায় আমাদের রোড কিছু জায়গায় একেবারে আমাদের করা হয়নি। না হওয়ার ফলে আমরা আর একটু দেরি করতে হলো। তারপর জায়গায় একবার হওয়ার পরে আমাদের ব্রিজটি কমপ্লিট করলাম। এই ব্রিজটি কমপ্লিট করার পরে একদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা আমার গাজী সেতুর নামকরণে এটা করা উনি এটা উদ্বোধন করলেন। এই গাজী সেতুর নামকরণ নিয়ে আমাদের মধ্যে একটু অনেকে বাদসিদ্ধি ছিল। বিশেষ করে উপজেলা চেয়ারম্যান যিনি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন, তিনি বাদ সাধলেন। তিনি বললেন না, এটা শেখ রাসেল সেতু নামে হতে হবে। যখন আমি ওখানে আলাপ করলাম যে এই ছোট ছোট ব্রিজ দিয়ে প্রধানমন্ত্রীর পরিবারের নামকরণে ছোট ছোট ব্রিজে করা যাবে না, এটা খুবই ছোট সেতু, একটা গ্রাম পর্যায়ের সেতু। তখন আমি আমার নাম দিয়ে মুক্তিযোদ্ধা হিসাবে আমার নাম করণের জন্য আমি এই আমাদের উপজেলায় অ্যাপ্লিকেশন দিলাম। অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তারপরে সমস্ত চেয়ারম্যানবৃন্দ আমাকে একযোগে সমর্থন দিলেন, কিন্তু আমাদের উপজেলা চেয়ারম্যান সমর্থন দিলেন না। তখন আমি বললাম ঠিক আছে, এখানে তো ভোটের ব্যাপার আছে, ভোট হোক। ভোট হলো, ভোটের সমস্ত চেয়ারম্যান 100% চেয়ারম্যান আমাকে সমর্থন দিলেন না। গাজী সাহেব এটার জন্য অনেক কষ্ট করেছে। তখন সবাই যখন বলেছে, তখন চেয়ারম্যান বললেন সবাই যখন বলছে তখন আর উনি আপত্তি আর করতে পারলেন না। তখন আনইউনিমাস ডিসিশন হলো। তারপরে এটা গেল ডিসি অফিসে, ডিসি অফিস থেকে মিনিস্ট্রিতে গেল, মিনিস্ট্রি থেকে এর নামকরণ আমার নামে বীরপতি গাজী সেতু নামকরণ করা হলো। এরপরে আরেকটি রাস্তা আমাদের যেটি গাজী বাইপাস নামে পরিচিত, চনপাড়া টু আমাদের এই নগরপাড়া একটা ওখানে কোনো রাস্তা ছিল না, পুরোপুরি গ্রাম এলাকা, আইল ছিল। আইলের উপর দিয়ে, গ্রামের উপর দিয়ে আমরা হেঁটে গেলাম। তখনকার চেয়ারম্যানকে নিয়ে আমি ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে দেখলাম যে এটা অনেক গ্রাম্য রাস্তা। তা গ্রামের লোকেদের বললাম, ভাইরা তোমরা যদি এই একটা রাস্তা করতে চাও তাহলে তোমাদের যদি রাস্তা দাও আমি এই রাস্তাটা করে দিতে পারি। ওনারা বললেন স্যার আমাদের রাস্তা খুবই প্রয়োজন, আপনার এখান থেকে রাস্তা নিলে আমাদের জায়গার কোনো দাম লাগবে না, আপনারা যেভাবে পারেন আপনার রাস্তাটা নিয়ে যান। গ্রামের লোকের প্রত্যেকটা কৃষক তারা বলল। তখন আমরা আমাদের কাবিকা টিয়ার যা আছে সমস্ত টাকা দিয়ে আমরা ওই একটা জায়গা মাটি ভরতে প্রায় 7-8 কিলোমিটার হবে ওটা। মাটি ভরতে পুরো রাস্তাটা আমরা পশ্চিমবঙ্গ পর্যন্ত রাস্তা ছিল, পশ্চিমবঙ্গের পরে কিছুটা রাস্তা ছিল, পশ্চিমবঙ্গ পর্যন্ত আমরা রাস্তাটা মাটি ভরাট করে ফেললাম। এই মাটি ভরাট করার পরে 1 বছর গেল, তো রাস্তাটা হয়ে গেল, কিন্তু রাস্তাটা তো একদম বর্ষা হলে তো এই রাস্তাতে হাঁটা পুরা কাদায় পা ডেবে যায়। এই জন্য এই এলাকার লোক চলাচল করতে পারে না, শীতকালে চলাচল করতে পারে। তখন আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে গেলাম। ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে 11 কোটি টাকা দিল। 11 কোটি টাকা দিয়ে আমরা এই গাজী বাইপাস যেটা আছে এলজিডি থেকে ওরা এটা আমার নামে গাজী বাইপাস নামটা দিয়ে নগরপাড়া টু চনপাড়া এই রাস্তাটা কমপ্লিট হলো। সুতরাং একটা সুন্দর রাস্তা, আপনারা যদি দেখে থাকেন সেই রাস্তাটি করতে পেরেছি। এবং সেই সঙ্গে আর একটা হলো রূপসী কাঞ্চন রোড। এই রূপসী কাঞ্চন রোডটা দীর্ঘদিন যাবত, কারণ এখানে নদীর ধারে এত সিটি গ্রুপ থেকে আরম্ভ করে, পার্টিস গ্রুপ থেকে আরম্ভ করে, এনডি থেকে আরম্ভ করে দুনিয়ার ইন্ডাস্ট্রি এই পাশে, এই রাস্তার উপরে। এই রাস্তা হওয়াতে এত হাই লোডের ট্রাক চলাচল করে সেখানে। এই চলাচল করার ফলে রাস্তাটা একেবারে মানুষ চলাচলের উপযোগী।
মানুষ তো চলতে, আমরা হচ্ছে নিজেরাই চলতে পারতাম না। তখন এটা নিয়ে আমাকে মানুষের খুব মানে বকাবকি আরম্ভ করছে আমাকে। তখন আমরা কি করবো, এটাকে আমরা চিন্তা করলাম এখানে দাম করতে পারবো না। সিআরডিপি প্রজেক্টের কাছে গেলাম আমরা। সিআরডিপি প্রজেক্টে বড় বাজেটের রাস্তা করে, হ্যাঁ, সেটা এলজিডির থেকে বেশি বাজেটে তারা রাস্তা করে, তার সঙ্গে দেখা করলাম। তারা এটা ডিজাইন করলো, ডিজাইন করে দেখে 145 কোটি টাকা লাগে। অনেকবার একটা ব্রিজ করতে লাগে 90 কোটি টাকা, আর আমার এই রাস্তাটা করতে লাগে 145 কোটি টাকা। সুতরাং সেইটা পাশ হওয়ার পরে এখন রূপসী কাঞ্চন যে রাস্তাটি, এই রাস্তাটি আমরা করে ফেলেছি। এই রাস্তাটি করে ফেলার পরে এত সুন্দর রাস্তা হয়েছে এটা, মানুষ এটা সুন্দরভাবে এটা উপভোগ করতেছে, আমরা এর করে আনন্দ পাই। আর যেভাবে আরেকটা হলো আমাদের রাস্তার ব্যাপারগুলি বলি। এই রাস্তাটি আমাদের এটা একটা বাইপাস হিসাবে আমাদের যারা নরসিংদী থেকে যারা আসে, আমাদের সিলেট হয়ে, বুলতা হয়ে, মোড় হয়ে, আর এটা যে সনপাড়া টু এটা আমাদের চান টেক্সটাইল হয়ে যায়, প্রায় 10 কিলোমিটার রাস্তা এখানে শর্ট পড়ে যায়। সুতরাং মানুষ এটা চেষ্টা করে, কিন্তু সেই রাস্তাটা একটা খুবই চলাচল অযোগ্য ছিল। সেটাও সিআরডিপি প্রজেক্টের মাধ্যমে আমরা সেই রাস্তাটি কমপ্লিট করেছি। এখন এই রাস্তাটি খুবই সুন্দরভাবে আমরা কাজ করতে পেরেছি, চলাচল করছে। তারপরে আরও একটি রাস্তা আমাদের স্বর্ণখালী টু আমাদের এই স্বর্ণখালী টু আতলাপুর ডাঙ্গা ভায়া আতলাপুর বাজার, এই রাস্তাটা আমরা কমপ্লিট করেছি। এখন স্বর্ণখালী থেকে যে এত সুন্দর রাস্তা ছিল, রাস্তা হয়েছে সেটা ভোলাপথে, এটা ডাঙ্গা বন্ধ গেছে, ডাঙ্গা বন্ধ যাওয়াতে আতলাপুর বাজার যেটা ছিল, আতলাপুর বাজারটা আমরা বড় করেছি। আমরা ওই স্বর্ণখালী টু ডাঙ্গা ভায়া আতলাপুর বাজার, এই রাস্তাটি আমরা সিআরডিপির মাধ্যমে করেছি। আমরা সেখানে আমরা নিজেরা থেকে সেই বাজারটি ভাঙতে হয়েছে, বাজারটা ভেঙে আমরা বড় করেছি। বড় করার পরে আমরা সেই রাস্তাটি আজকে সুন্দর একটা চলাচলের রাস্তা হয়েছে। বিশেষ করে যারা আতলাপুর বাজারে যাবেন, আতলাপুর বাজার দেবেন, কী রাস্তা ছিল, কী রাস্তা হয়েছে, এটা পরিপূর্ণভাবে আমরা সেগুলো করতে পেরেছি। আরও রাস্তা আছে আমাদের, আরও রাস্তা আছে আমাদের গন্ধপুর টু কর্ণগোপ, গন্ধপুরের থেকে কর্ণগোপের যে রাস্তাটা, এটা একটা বাইপাস, হ্যাঁ, কর্ণগোপের টু কর্ণগোপ হয়ে ঢাকা সিলেট রোডে মিলেছে। এটা যখনই আমাদের ট্রাফিক জ্যাম লাগে, অনেকেই ট্রাক বড় 30 ফুট চওড়া রাস্তা করেছে। এটা 30 ফুট চওড়া রাস্তা করাতে সেই ওদিক থেকে এখন যেহেতু আমাদের রূপসী কাঞ্চন রোডটা বড় হয়ে গিয়েছে, চওড়া হয়ে সুন্দর রাস্তা হয়ে গেছে, আমরা সেখান থেকে আমরা সেই রাস্তাটি যারা অনেকে ট্রাফিক জ্যামে পড়ে, তারা এই বিদ্যুৎ দিয়ে এসে আবার আমাদের রূপসী কাঞ্চন রোড হয়ে, রূপসী মোড় হয়ে তারা কাঁচপুর বাজারে আমাদের থেকে ড্যামরার দিকে কিংবা যে কোনো রাস্তার দিকে তারা যেতে পারে। এখন অনেক সুবিধা হয়েছে সেখানে। সুতরাং এখানে আমাদের রাস্তার তো ছড়াছড়ি, এত রাস্তা হয়েছে যে কোনো রাস্তায় এখন আর এক রাস্তায় জ্যাম হলে এক রাস্তায় জ্যাম হলে আরেক রাস্তা, বাইপাসে ছড়াছড়ি করে ফেলছি আমি সারা রাস্তা। আরেকটি রাস্তায় যেটা এখনও মানুষ কষ্ট পাচ্ছে, সেটা হলো ভক্তবাড়ি টু আমাদের পূর্বগাঁও এবং ফজলবাড়ির মধ্যে গেছে পড়ে রাস্তাটা। এই রাস্তাটা মানুষ এখন কষ্ট পাচ্ছে। আসলে এই রাস্তাটা করতে আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ ওই যে আন্ডার রেটে পড়াতে, এটা আন্ডার রেট টেন্ডার পড়াতে, এটা আবার টেন্ডার হয়ে নতুনভাবে এটা করার জন্য এটা দেরি হয়ে গেছে। তবে কাজ চলমান আছে, এখন কাজ চলমান, প্রায় 25% রাস্তা কমপ্লিট হয়ে গেছে, আর 75 রাস্তা কাজ চলমান আছে। এটা প্রায় 45 crore টাকা, 85 কত কোটি, হ্যাঁ 85 কোটি টাকা ব্যয় এই রাস্তাটি কাজ চলমান রয়েছে। শুধু ওই রাস্তাটি হয়ে গেলে পরে আর কোনো রাস্তা আমাদের বাকি থাকবে না। আর একটা হচ্ছে আমাদের কালীগঞ্জ টু আমাদের এই শিমুলিয়া, কালীগঞ্জ টু শিমুলিয়া যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা কমপ্লিট করেছি। সেটা একটা ভোগান্তি ছিল দাউদপুরে, সেই দাউদপুরের আমরা ভোগান্তিটা আমরা শেষ করে ফেলেছি। আরেকটা রাস্তায় কাজ চলমান রয়েছে, ওই দেবই থেকে আমরা কালনি পর্যন্ত রাস্তাটা, সেই রাস্তাটা টেন্ডার হয়েছে, কাজটা চলমান রয়েছে। সুতরাং আমাদের কোনো রাস্তা আর বাকি নেই, যে যেখানে বলুক না কেন আমরা অনেক রাস্তা শুরু করেছি। আর একটা বরপাটু কিনা
মদনপুর একটা রাস্তা, সেটা কমপ্লিট করে ফেলেছি। এখন কোনো দিক দিয়ে কোনো রাস্তা বাকি আছে বলে আমার জানা নেই। এই রাস্তাঘাট করার ফলে এখন বড় বড় কোম্পানিগুলি চোখ পড়ে গেছে। বিশেষ করে বিশেষ একটা হাউজিং কোম্পানি, তার চোখ পড়াতেই আমরা আমাদের সর্বনাশ ডেকে এনেছি। তারা তো বাজার দর দিয়ে কোনো জায়গা কিনে না, তারা মানুষের বালু ভরে ফেলে তারপর জোর করে তাকে মামলা দিয়ে তার থেকে জমিটা হাতিয়ে নেয়। এবং এই জন্যে তাদের একটা বাহিনী করে, বাহিনী দিয়ে 100-150 লোককে মাইনা দেয়, মাসে 10,000 টাকা করে মাইনে দিয়ে একটা বাহিনী তৈরি করে। সেই বাহিনী দিয়ে তারা জমি দখল করে, এবং জমি দখল করে তারা যদি প্রতিবাদ হয়, এই বাহিনী গিয়ে তাদের আবার ঠান্ডা করে দেয়। এইভাবে তারা কাজটি করে। সুতরাং এইটা একটা নোংরা প্রকৃতির কাজ। এরাই হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী যে আছে, তাকে অর্থায়ন করেছে। তার অর্থায়নে তাদের ভূমিদস্যু যারা আছে তাদের অর্থে আমাদের এই প্রতিদ্বন্দ্বী কেতলি মার্কা তিনি নির্বাচন করছেন। শুধু যাদের অর্থে করছেন তাদের বারবার সাফ করবেন। এই কারণে আমি মনে করি আমাদের উপবন একটা নিঃশেষ হয়ে যাবে, দখল হয়ে যাবে। এইটা আমার জনগণের প্রতি আবেদন, তারা যেন ভুল না করে। শিক্ষার ব্যাপারটা আমার এলাকায় যতগুলি হাই স্কুল, কলেজ, মাদ্রাসা আছে 100% 4তলা ভবন করে দিয়েছি। 100% একটাই স্কুলে বাকি নেই। এবং মুড়াপাড়া কলেজ যেটা ছিল সেটা সরকারিকরণ করেছি এবং ভবন করে দিয়েছি। এবং মুড়াপাড়া পাইলট হাই স্কুল সেটাকে সরকারিকরণ করেছি এবং ভবন করে দিয়েছি। সুতরাং আমার এই কলেজে মাইনা 20 টাকা, স্কুলে মাইনা 10 টাকা, এই কম খরচে আমরা সেখানে একটা সরকারিকরণ করে দেওয়াতে শিক্ষার হার এত বেড়ে যাচ্ছে। এবং আমার মুড়াপাড়া কলেজে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সেখানে আছে, অ্যাকাউন্টসে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত চালু করেছি। কিছু নতুন রাস্তা করেছি, বিল্ডিং করেছি, এগুলি। আর পরিকল্পনার জন্য মহাপরিকল্পনা দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, হাই লেভেল থেকে একটা পরিকল্পনা দেবেন। সেই পরিকল্পনা যেটা দিবে সেই ব্যবস্থা অনুযায়ী আমরা পরিকল্পনা নেব, যাতে 40 সালের মধ্যে যে উন্নত বিশ্বে যাব, 41 সালের মধ্যে যে উন্নত বিশ্বে যাব, সেই উন্নত বিশ্বের জন্য যে রাস্তাগুলি লাগবে, শিক্ষা মাধ্যম লাগবে, যা স্বাস্থ্য ব্যবস্থা যা লাগবে, যে ব্যবস্থায় যেভাবে বলবেন সেভাবে আমরা করব। করোনা ল্যাব করেছিলাম, যেটা বিনা পয়সা, সেটা বাংলাদেশের মধ্যে প্রথম করেছিলাম, সেটা এখনও চালু আছে। আমার কিডনি ডায়ালিসিস যেটা হয় মাত্র 500 টাকা দিলে পরে আমার এলাকার লোকেদের কিডনি ডায়ালিসিস করে দিই। এবং একটি হসপিটাল করেছি, এবং হসপিটাল করেছি এটাও ফ্রি, বিনা চিকিৎসায় আমরা করব। যেহেতু একটা ফাউন্ডেশনের মাধ্যমে, যেমন ফাউন্ডেশনের মাধ্যমে এটা 1তলা হয়েছে, 2তলা কাজ চলছে, এটা 6তলা হবে। 6তলা হলে পরে আমরা পরিপূর্ণভাবে একটা হসপিটাল করব। এবং তার পাশে আমরা একটা নার্সিং ইনস্টিটিউট করব, কারণ নার্সের সমস্যা আছে আমাদের। এবং মেডিকেল কলেজ প্লাস নার্সিং ইনস্টিটিউট করার ফলে যদি আরও কোনো সমস্যা হয়, সেই সমস্যাগুলি আমরা করব। কারণ প্রাইভেটলি অলরেডি মেডিকেল কলেজ হয়েছে এবং মেডিকেল হসপিটালও করা হয়েছে প্রাইভেটলি। 100% আশাবাদী আমি। তো আমার এখানে কোনো তো ফেলিওর নাই, কারণ জনগণ কেন ভোট দিবে না? জনগণ যদি উন্নয়ন পায়, তাদের সুব্যবস্থা পায়, সব কিছু জনগণ যেটা চায় সব কিছু পায়, তাহলে কেন জনগণ ভোট দেবে না? আমি আশা করি 100% আশাবাদী জনগণ আমাকে দেখে, এবং আমরা যে ধরনের 15 বছর আমরা তাদেরকে সুশাসন দিয়েছি, তারা আমাদেরকে ভোট দেবে।